অন্তর্বর্তীকালীন সরকার, তারা একটা অনির্বাচিত সরকার, তারা অনেক সিদ্ধান্ত নিচ্ছে যেগুলি জনগণের স্বার্থের বিপক্ষে। যেমন সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে 9 ফেব্রুয়ারির যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি। এর চেয়ে বড় মানে অপরাধ আর হতে পারে না। কিন্তু যারা 31 দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি দিয়েছিল এবং যেটা জনগণকে আমি বলতে চাচ্ছি যে যারা বিএনপির সাপোর্টার বা সাধারণ মানুষ তাদের অনেকেই অনুপ্রাণিত করেছিল যে 31 দফা কর্মসূচি। এইটা তো বিএনপি জানে যে 31 দফা কর্মসূচি তারা যদি বাস্তবায়ন করতে হয় তাহলে তাদের যে প্রস্তুতি সেই প্রস্তুতি তাদের ছিল। কিন্তু গত 6 মাসে আমরা যেটা দেখছি, আমি খুব ক্যাটাগরিক্যালি বলি যে অনেকগুলি সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেগুলি হয়তো তাদের দলীয় চেয়ারম্যান এবং বর্তমান প্রধানমন্ত্রীর ইমেজ তৈরি করার জন্য করা হয়েছে, সেগুলি অনেক। কিন্তু যেগুলি মেজর সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেগুলির অনেকগুলি হচ্ছে হলো আপনার দেশের মানুষের স্বার্থের বিরুদ্ধে। প্রথম কথা হচ্ছে যে 9 ফেব্রুয়ারি যে চুক্তিটা হলো, যেটার যে অন্যায়টা মানে ইউনূস সরকার করেছে, 20 ফেব্রুয়ারিতে আপনার আমেরিকার সুপ্রিম কোর্ট বলছে যে এই ধরনের চুক্তি করার ক্ষমতা ডোনাল্ড ট্রাম্পেরই নেই। ফলে এই যে অন্যায়টা করলো, যেটা জানা সত্ত্বেও যে অন্যায়টা ইউনূস সাহেব করে গেছেন, সেটা কিন্তু মালয়েশিয়ার কথা যদি হয় আনোয়ার ইব্রাহিম উনি সেটা সংশোধন করেছেন, পার্লামেন্টে এটা বাতিল করে দিয়েছেন। আমরা বারবার করে হলো সরকারের কাছে এটা দাবি করছি যে এটা পার্লামেন্টে তুলেই নেই। একটা উমিন ফারহানা আমাদের আগ্রহের কারণে, তার সঙ্গে আমাদের একটা ডিসকাশনের কারণে সে তুলেছিল, তাকেও কথা বলতে দেওয়া হয় নাই। দেখেন, যদি এই সরকার এই চুক্তির পক্ষে না থাকতো, দুইটা ঘটনা আমি তাকে বলি। একটা হচ্ছে যে 30 এপ্রিল 14টা বোয়িং বিমান কেনার জন্য আপনার চুক্তি করা হয়েছে 45,408 কোটি টাকায়, এবং এই বিমানগুলির ডেলিভারি শুরু হবে 31 সালের শেষের দিকে, এবং তারেক রহমান সাহেবের এই মেয়াদ শেষ হবে হলে 31 সালের ফেব্রুয়ারি মাসে। ফলে তার মেয়াদের মধ্যেও কিন্তু এই বিমান আসবে না। কেন তাহলে এই বিমান কেনার জন্য মানে আমি এটা একটু ফার্সিক্যালি বলি যে বিএনপি বলে যে বাংলাদেশ ফার্স্ট, কিন্তু আসলে হচ্ছে আমেরিকা ফার্স্ট। এইটা হলো একটা বিষয় আমার। তারপর হচ্ছে এই যে খলিলুর রহমান সাহেবকে আপনার ইউনূস সাহেবের নিরাপত্তা উপদেষ্টা, তাকে হলো তারেক রহমান সাহেব পররাষ্ট্রমন্ত্রী করেছেন এবং সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত করে এনেছেন। এটা কেন? এবং এই খলিলুর রহমান সাহেব এককভাবে আমেরিকায় গিয়ে গত 15 জুন জ্বালানি বিষয়ক MOU সাইন করেছেন, যেটা বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে। আমরা 31 দফা কর্মসূচির মধ্যে দেখি যে উনি বলেছেন যে বন্ধ কলকারখানা খুলে দিবেন। এই কথাটা কিন্তু কোথাও নাই যে বন্ধ কলকারখানা বিক্রি করে দিবেন, প্রাইভেটাইজ করে ফেলবে সেটা। হ্যাঁ, এই যে আজকে উনি 3টা পাটকল দিয়ে দিছে, প্রাণ RFL গ্রুপ আর হচ্ছে আপনার যে কি বলে হ্যামকো ব্যাটারি যারা তৈরি করে। এখানে তো পাট নিয়ে কিছু কাজ হবে না। আগে যে পাট নিয়ে যেই পাটকলগুলি দিয়ে দেওয়া হয়েছে সেগুলি তো পাটের বিষয়ে কোনো কিছু ছিল না। এই পাট চাষ মানে পাট কলগুলি বন্ধ হয়ে গেলে পাট চাষ বন্ধ হবে। আমাদের ব্যাকইয়ার্ডে যেই কৃষকরা আছে যারা পাট চাষ করে তারা তো নিঃস্ব হয়ে যাবে। এবং এই 25টা পাটকল, আপনি বলছেন এই সিদ্ধান্তগুলো গণবিরোধী হচ্ছে। হ্যাঁ, 25টা পাটকল শেখ হাসিনা, এটি একটি আপনার ক্রিটিক। আর যদি কয়েকটা ক্রিটিক বলেন যে এখানে এইটা একটা আইন শৃঙ্খলার পরিস্থিতি খুবই নাজুক, এবং মব যে সন্ত্রাস সেটা হলো কমানো যায় নাই, নারীদের উপর যে মানে যে সন্ত্রাস সেটা কমানো যায় নাই। আর আজকে আমি খুবই ক্ষুব্ধ এবং কি বলে আপনার মানে হতাশ। কারণ হচ্ছে আজকে আমাদের 2 জন কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। অপরাধ হচ্ছে, প্রথম অপরাধ হচ্ছে হলো উনি টাঙ্গাইল জেলার নাগরপুরে আমাদের বাংলাদেশ কৃষক সমিতির সাধারণ সম্পাদক। 24-এর গণ অভ্যুত্থানের সময় সে ছাত্র ছিল। তার অপরাধ হচ্ছে এই যে ফ্যামিলি কার্ড বিতরণের জন্য যেই বাহিনী মানে নিয়োগ দেওয়া হচ্ছে, যে তথ্য সংগ্রহকারী এবং সুপারভাইজার, তার বিবেচনায় বা আমাদের পার্টির ওইখানকার যারা নিচ্ছে তাদের বিবেচনায় যে এখানে অনিয়ম হচ্ছে। সেই অনিয়ম নিয়ে সে একটা পোস্ট ফেসবুকে দিয়েছিল। সেই দিন তাকে ধরে নিয়ে গিয়ে আপনার কি বলে এমপি সাহেবের কাছে নিয়ে যাওয়া হয়েছিল। এমপি সাহেব তাকে অনেক বকাঝকা করে ছেড়ে দিয়েছে। পরের দিন তাকে আবার ছাত্র দলের লোকজন ধরে নিয়ে গেছে, গিয়ে মানে তাকে নিপীড়ন করছে, নির্যাতন করছে, প্রচুর মারপিট করছে। এখন তার অবস্থা কি করে আমি বলছি করে তাকে হচ্ছে মানে মামলা দিচ্ছে যে
সে ছাত্র দলের নেতাদেরকে পিটিয়েছে, এই করে একটা মামলা দিয়েছে, যে মামলা খুব কঠিন মামলা, এবং তাকে সে এখন জেল হাজতে আছে। আমরা আমাদের নেতৃবৃন্দ ডিসিএসপির সাথে কথা বলেছে, এবং ওইখানকার যে মানে মানে বিচারকরা আছে তাদের সাথে কথা বলেছে। এই মামলায় তার জামিন পাওয়া কঠিন। আচ্ছা, আরেকটা হচ্ছে সাংবাদিক গ্রেফতার, এবং আমাদের দলীয় সদস্য, তিনি রাঙ্গামাটির আপনার ডিবিসি টেলিভিশনের সংবাদদাতা এবং ওইখানকার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জি, সৈকত রঞ্জন চৌধুরী। তার অপরাধ, তার অপরাধ এখনো জানা যায়নি। তাকে ঢাকা থেকে ডিবি গিয়ে সাদা পোশাকে আপনার জেলা পরিষদের সামনে থেকে গ্রেফতার করেছে, কাউকে কিছু না বলে তাকে হলো ঢাকায় মানে গাড়িতে করে তুলে নিয়ে আসে। তখন স্থানীয় জনগণ সেই গাড়ি থামিয়েছে, এবং পরে দেখা গেল যে এটা ডিবি। পরে তখন সাংবাদিকরা আপনার জেলা মানে ডিসি এবং এসপির কাছে গেল। এসপি সাহেব বললেন যে ঢাকা থেকে ডিবি এসে তাকে ধরে নিয়ে গেছে, কি কারণে ধরে নিয়ে গেছে সেটা জানি না, ঢাকায় নিয়ে আসছে। এই যে ধরেন সাদা পোশাকে গিয়ে ধরে নিয়ে আসার বিষয়টা, এটা তো আমরা হাসিনা আমলে দেখেছি, এবং কোথায় নিয়ে গেছে অনেকে খোঁজ পাওয়া যায়নি। আমাদের ছাত্র ইউনিয়নের সহসভাপতি শামীম, তাকে তার বাসার সামনে থেকে পল্টন, পুরানা পল্টন, তার বাসার সামনে তুলে নিয়ে গেছে, এখনও তার খোঁজ পাওয়া যায়নি। অসংখ্য মানুষকে খোঁজ পাওয়া যায়নি। যদি ওই ঘটনার পুনরাবৃত্তি এই তারেক রহমান সাহেবের আমলে ঘটে, সেটা একটা হতাশাজনক জায়গা। আমি বলি না যে 6 মাসে সব কিছু হয়ে যাবে, কিন্তু মর্নিং শোজ দ্য ডে, কোন পথে আপনি যাবেন সেই পথ তো আপনি তৈরি করবেন না 6 মাসে। আপনি ওই যে কি বলে হানিমুন পিরিয়ড বলেন, এই পিরিয়ড বলেন, সেই পিরিয়ড বলেন, সবই তো শেষ। এখন তো আপনাকে দেখাতে হবে আপনি কি করছেন। আপনি ছোট ছোট মানে লোক দেখানো, লোকরঞ্জনকারী যে সিদ্ধান্ত নিলেন, কিন্তু তার পিছনে জনগণের জন্য দীর্ঘমেয়াদী ক্ষতির কারণ আপনি করে গেলেন, সেটা অ্যাকসেপ্টেবল না।